নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি আরো একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি কাকসৈন্য সৌরভ দাসের লেখা একটি ফ্যান ফিকশন কাহিনী, তারানাথ তান্ত্রিক ও 108 নরবলি গল্পের দ্বিতীয় পর্ব তথা অন্তিম পর্ব। আপনি যদি গল্পটির প্রথম পর্ব এখনো না শুনে থাকেন তাহলে এখনই চলে যান আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাকসেনাতে আর শুনে নিন গল্পটির প্রথম পর্ব। এখন শুরু হচ্ছে গল্পটির দ্বিতীয় পর্ব। সে কি বলেন কি আপনি? আপনি চেনেন সেই তান্ত্রিককে? কে সে? তার নাম হলো দিগম্বর তান্ত্রিক। সে তোমারই মতো এক শক্তি সাধক, কিন্তু বিশ্বাস করো ভাই, ওকে যতদিন ধরে দেখেছি এই গাঁয়ে, দেখে মনে হয়েছিল ওর মতো ভালো মানুষ আর একটিও নেই এ তল্লাটে। কিন্তু এখন বুঝতে পারছি আজ এই মৃত্যুর দোর গড়াতে এসেও আমার মানুষ চিন্তা এখন অনেক বাকি আছে। যাক গে সেসব কথা, এবার বলো তো ওই তান্ত্রিকের সাথে কি করণীয়? না, এখন আপাতত ওই তান্ত্রিকের সাথে কিছুই করা যাবে না, বুঝলেন? সে কি, এ কি অবাস্তব কথা বলছো তুমি? ওই তান্ত্রিক এই গাঁয়ের এতগুলো মানুষকে মেরে ফেললো, আর আজ যখন তার আসল পরিচয় জানতে পারলাম তুমি বলছো কিছুই করতে না। আপনি উত্তেজিত হবেন না নগেন ঠাকুর, আপনি শান্ত হন। আমি বারণ করছি এই কারণে যে এখন যদি সেই তান্ত্রিক গুণাক্ষরেও জানতে পারে যে আমরা তার ব্যাপারে জেনে গেছি, তাহলে সেই গাঁ থেকে পালিয়ে যাবে, আর তখন তার সাধনা ভঙ্গ হবে এবং নিজে একজন তান্ত্রিক হয়ে অপর এক তন্ত্র সাধকের সাধনা ভঙ্গের দায় তখন আমাকে মেনে নিতে হবে। তাই বলছি, আপাতত কিছুদিন এই তান্ত্রিকের ওপর আপনি মিলে লুকিয়ে নজর রাখি, তারপর সুযোগ বুঝে ব্যবস্থা নেব। আচ্ছা বেশ, তুমি যা ভালো বোঝো করো তারানাথ, আমি তোমার পাশে আছি। এরপর তারানাথ উঠে চলে গেল ঘরের ভিতর। কিছুক্ষণ পর হাতে 2 জাম মুড়ি মাখা নিয়ে এলো, লঙ্কা, সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা। আমরা নিজেদের গালে মুঠোতে করে মুড়ি নিয়ে টপা টপ চালান করতে লাগলাম। কিশোরী বলল, ঠাকুর মশাই, আজ আপনার গল্প তো অল্পেই শেষ হয়ে গেল। শেষে আর কি হবে? ওই তান্ত্রিককে ধরে আচ্ছা করে রামধোলাই দিলেন বুঝি, আর তাতেই সে কবুল করে নিল যে সেই আসল অভিযোগী। কিশোরীর এরূপ গায়ে ঠেস দেয়া কথাবার্তা শুনে তারানাথ রেগে গিয়ে বলল, তা তোমার যদি এতই এলেম থাকতো যে এর পরের ঘটনা কি হবে সে সম্পর্কে তুমি বলে দেবে, তাহলে তো তুমি এতদিনের তন্ত্র সাধকই হয়ে যেতে, তাই না? যেটা জানো না সেটা নিয়ে ফালতু আন্দাজ একদম করবে না। তবে ওই তান্ত্রিক শেষে মারা গেছিল এটা ঠিকই, কিন্তু ঘটনাটা কিন্তু ওখানেই শেষ হয়ে যায়নি। বলেন কি? তাহলে কি ওই তান্ত্রিক আসল অপরাধী ছিল না? সেটা আসল ঘটনাটা পুরোটা না শুনলে কি করে বুঝবে? মন দিয়ে শোনো তো আগে, আর এই কিশোরীটাকে বলো যেন মাঝখানে খুঁত না কাটে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ও নিয়ে কিছু ভাববেন না, কিশোরীকে সামলানোর দায়িত্বটা আমার। বেশ, আমি আবার বলা শুরু করছি তাহলে। তো এরপর নগেন ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে আমি শম্ভুনাথের বাড়িতে চলে এলাম। এসে খেয়ে দিয়ে দুপুরবেলা একটু ঘুমোচ্ছি, এমন সময় শম্ভুনাথ আমাকে ঠেলা দিয়ে বলে উঠল, ও মশাই, উঠুন উঠুন, এদিকে যে বিশাল বড় এক কাণ্ড হয়ে গিয়েছে। যাক, আপনাকে আর কষ্ট করতে হলো না। আরে শম্ভুনাথ, কি হলোটা কি? এমন কাঁচা ঘুমটা ভাঙালে কেন বলো তো? যে এইসবের পেছনে দাঁড়িয়েছিল সেই আসল বাজেতান্ত্রিক, সে ধরা পড়েছে। সবাই তার ঘর ঘেরাও করেছে। চলুন চলুন, বেরোনো যাক, আজ শালাকে ছাড়বো না। এই রে, আমি মনে মনে যেই ভয়টাই পাচ্ছিলাম সেটাই হলো শেষে। নগেন ঠাকুর কি তাহলে সবাইকে বলে দিলেন? বারবার তখন আক্ষেপ করতে লাগলাম যে কেন সকালে নগেন ঠাকুরের মন্দিরে গিয়েছিলাম। যাই হোক, এরপর আমি আর শম্ভুনাথ মিলে তাড়াতাড়ি পা চালিয়ে চললাম সেই ধরা পড়ে যাওয়া দিগম্বর তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে।
গিয়ে দেখি তার বাড়ির সামনে এক গাদা গ্রামের লোক গিজ গিজ করছে। আমরা ভিড় ঠেলে এগোতে থাকলাম, কিন্তু সামনে গিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত শূন্য হয়ে গেল। নিজের বাড়ির সামনেই দিগম্বর তান্ত্রিকের রক্তাক্ত দেহটা পড়ে আছে, আর তার দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেদিন দেবী রক্তকণ্ঠীর মন্দিরের সামনের ওই সেই বট গাছটায় বসে থাকা সেই শকুনের দল। গ্রামের সমস্ত মানুষের মুখে তখন পৈশাচিক আনন্দ। আজ সবাই খুশি, এতদিনের খুনিকে শাস্তি দেওয়া হয়েছে। তারা বলা বলি করতে লাগলো। ঠিক হয়েছে, মেরেছি শালাকে। আমাদের গায়ের মানুষদের উধাও করা, আজ তোকেও শালা উধাও করে দিলাম। এই শকুনের দলটাও ঠিক সময় হাজির হয়েছে, আর ছিঁড়ে ছিঁড়ে খাও ওকে। ও এতদিন যা পাপ করেছে তাতে ওকে যে আমরা এই সহজ মৃত্যুটা দিয়েছি, এটা ওর বাপের ভাগ্য ভালো। এবার এই শালার বাটার লাশটা নিয়ে কি করা যায় বলতো? ওই গ্রামের লোকগুলো জানতো না যে ওরা কি ভুলটাই নাই করেছে। ওই তান্ত্রিককে মেরে ওদের বিপদ বাড়লো তো কমলো না। কিন্তু ঠাকুরমশাই, তা কি করে সম্ভব? ওই তান্ত্রিকে যদি পিশাচিনীকে জাগ্রত করে থাকে, তাহলে ও মারা গেলে তো ওই পিশাচিনীও শেষ হয়ে যাবে, তাই না? না হে, এটাই তো ভুল বললে। যে কোনো শক্তিকে যখন জাগ্রত করা হয় তখন সেই শক্তি নিজের কাজ সম্পন্ন না করা অবধি থামে না। আর এই পৃথিবীতে একমাত্র একজনই ওই পিশাচিনীকে জাগ্রত করার উদ্দেশ্যে ও ওই পিশাচিনীকে কিভাবে আবার শান্ত করা যাবে তা জানতো। আর সে ছিল ওই দিগম্বর তান্ত্রিক। আর তার মৃত্যুর ফলে ওই পিশাচিনীকে থামানোর আর কোনো উপায় আমার কাছে তখনও ছিল না। আমার মাথা আর সেই মুহূর্তে কাজ করছিল না। আমি লোকেদের কথা শুনে জানতে পারলাম যে ওই তান্ত্রিকই যে আসল অপরাধী তা নাকি নগেন ঠাকুর ওদের বলেনি। বলেছে নগেন ঠাকুরের মন্দিরের মালি ন্যাপলা। তা আমি ওই মুহূর্তে আর ওখানে না দাঁড়িয়ে সোজা চলে গেলাম নগেন ঠাকুরের মন্দিরের ওখানে। মন্দিরের ভেতরে প্রবেশ করে আমি জোর গলায় চিৎকার করে বলে উঠলাম, নগেন ঠাকুর, এ কি করলেন আপনি? এমনভাবে সবাইকে দিগম্বর তান্ত্রিকের খোঁজ দিয়ে দিলেন? আপনি জানেন এতে কি সর্বনাশ হলো? এবার ওই পিশাচিনীকে দমন করার একটা পথও আমাদের কাছে খোলা নেই। এবার কিন্তু এই গায়ে মৃত্যুলীলা শুরু হবে, আমি বলে রাখলাম। আচ্ছা, তুমি শান্ত হও বাবা। আগে ঘটনাটা খুলে বলো আমাকে। আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এই মাত্র আমি দিগম্বর তান্ত্রিকের মৃতদেহটা দেখে এলাম। শকুনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তার দেহটা। গ্রামের লোক আজ সকালে পিটিয়ে খুন করেছে তাকে। সে কি? কিন্তু কি করে হলো এমন? আমাকে বিশ্বাস করো তারনাথ, আমি এই মা রক্তকণ্ঠীর নামে শপথ করে বলছি, আমি কিছুই জানি না এ ব্যাপারে। কিন্তু তাহলে গ্রামের লোক জানলো কিভাবে যে দিগম্বর তান্ত্রিকই আসল অপরাধী? আচ্ছা, আমাকে ভাবতে দাও। দেখো, সেদিন এই মন্দির চত্বরে আমি আর তুমি ছাড়া তো আর কেউ ছিল না। ও হ্যাঁ, এই মনে পড়েছে। আরে ন্যাপলা তো এই মন্দিরের ভেতরে ছিল সেদিন। ওই কি তাহলে আমাদের সব কথা শুনছিল সেদিন আড়ালে বসে? হ্যাঁ, আমি নিজেও তো ভিড়ের মুখে কিছু জনকে ওই আপনার মালির ন্যাপলার ব্যাপারে বলতে শুনলাম। ছি, শেষে নাকি ন্যাপলা এরকম ভাবে নমকহারামি করলো। দাঁড়ান, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। একটু পরে দেখলাম ন্যাপলা ভয়ে ভয়ে এসে দাঁড়ালো। আগে কর্তাবাবু, কি হয়েছে? অমনভাবে ডাকছেন কেন? কি হয়েছে? তুই যে কি সর্বনাশ করেছিস তা তুই নিজেও জানিস না, হাম্মক। বল, সত্যি করে বল, গ্রামের লোককে কে বলেছে ওই তান্ত্রিক দিগম্বর যে আসল অপরাধী এসবের ব্যাপারে? আগে কর্তা, আমি কি করে জানবো? কি, তুই স্বয়ং মায়ের মন্দিরে দাঁড়িয়ে ঠক ঠক করে মিথ্যে কথা বলছিস? আজ তোকে মেরেই ফেলবো আমি। না হুজুর, আমায় মাফ করবেন। আমি বলেছি। আসলে সেদিন আপনারা যখন কথা বলছিলেন তখন আমি
ওই দেওয়ালের সেই পাশে বসে সন্ধ্যার ভোগের জন্য আনাজ কাটছিলাম, তাই না চাইতেই আপনাদের কথা শুনে ফেলি। আর যখন জানতে পারি যে ওই শয়তান দিগম্বর তান্ত্রিকই এই সবের পেছনে দায়ী, তাই তখন নিজেকে আর ঠিক রাখতে পারিনি হুজুর। আমায় মাফ করবেন, আপনার দুটো পায়ে পড়ি হুজুর। ক্ষমা আমাকে নয়, চক্রবর্তী মশাইকে চা। আজ তোর কারণে আমাকে এই প্রথমবার কারুর কাছে এইভাবে ছোট হতে হলো। ইচ্ছা করছে তোকে মেরেই ফেলি, হতভাগা। আচ্ছা ঠিক আছে, ওকে বকবেন না। এখন আমাদের মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে। আমি এখন আশঙ্কিত হচ্ছি এই ভেবে যে এরপর ওই পিশাচিনীর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। সে তার প্রভু দিগম্বর তান্ত্রিকের মারা যাওয়াটাকে ঠিক কিভাবে দেখবে। সে নিশ্চয়ই বদলা নেওয়ার জন্য আবার কাউকে হত্যা করবে। আচ্ছা, আমি এখন আসি, বুঝলেন? দেখি, আমাকে একটু ভাবতে হবে। এই বলে আমি চলে গেলাম শম্ভুনাথের বাড়ি। আজ সকালে ওই ঘটনা ঘটার পর থেকেই যেন আমার শরীর আর মন দুই অবসন্ন ছিল, তাই সারাটা দিনই শুয়ে বসে কাটলো। দুপুরবেলা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আমি স্বপ্নে দেখলাম যেন কোনো এক সুড়ঙ্গের মধ্যে পড়ে আছি আমি, আর আমার চারিদিকে ছড়িয়ে আছে রাশি রাশি সব কঙ্কাল। প্রতিটা কঙ্কালের মাথায় ছিল না, আর সেই সুড়ঙ্গের মধ্যে 4 জোড়া চোখ আমার দিকে তাকিয়ে জল জল করে জ্বলছে। আমি তো ভয় পেয়ে বিছানা থেকে উঠে পড়লাম। এই ভয়ঙ্কর স্বপ্ন রে বাবা! সেদিন শরীরটা খারাপ লাগতে আর রাতে আর কিছু খেলাম না। শম্ভু আর শম্ভুর বউ অনেক করে বলতে লাগলো কিছু খেয়ে নেওয়ার জন্য, কিন্তু আমার যেন গোটা শরীরটা কেমন একটা করছিল। আমি তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে যেন হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল কিসের একটা শব্দে। বিছানাতে শুয়েই কান খাড়া করে শুনলাম বাইরে থেকে একটা গোঙানির শব্দ আসছে। আমি বিছানা থেকে উঠে জানলার কাছে গিয়েই দেখি এই গভীর রাতে বাড়ির বাইরে এক নারী মূর্তি আমার দিকে জ্বলন্ত চোখে যেন তাকিয়ে আছে, আর তার মুখ থেকে যেন সেই পৈশাচিক শব্দ বেরিয়ে আসছে। বুঝলাম সাক্ষাৎ মৃত্যু আজ স্বয়ং দোরগোড়ায় হাজির। কিন্তু একটাই আমি নিশ্চিন্ত ছিলাম যে পিশাচিনী আর যাই করুক ওই মন্ত্রপুত গণ্ডি, যেটা আমি এই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই টেনে দিয়েছিলাম, সেটাকে পেরিয়ে প্রবেশ করতে পারবে না। আমি আরও বেশ কিছুক্ষণ ওই নারী মূর্তির দিকে তাকিয়ে থাকার পর আমার যেন ভীষণ অস্বস্তি লাগছিল। সেদিন ওই মূর্তিকে দূর থেকে দেখছিলাম, কিন্তু আজ এত কাছ থেকে দেখার পর মূর্তিটিকে যেন খুব চেনা চেনা লাগছিল। আগে কোথায় যেন দেখেছি এই অশরীরী নারীকে, কিন্তু কিছুতেই সেই মুহূর্তে মনে করাতে পারছিলাম না। আর আমি আর ওই স্থানে না দাঁড়িয়ে বিছানায় এসে ঘুমিয়ে পড়লাম। আজও ঘুমটা ভাঙলো শম্ভুনাথের ডাকে। সে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, হায় ঠাকুর মশাই, এ কি সর্বনাশ হলো! হে ভগবান, এবার যে সত্যি সত্যি আমরা মারা যাব। সে কি? কেন? হয়েছেটা কি? আবার কি হলো? কাল রাতে গ্রামের নানান প্রান্তের মোট 9 জন মানুষ মারা যায়। সবার দেহই আধ খাওয়া। ওরা সবাই পুরুষ মানুষ ছিল। মাঝরাতের দিকে নাকি ওদের বাড়ির বাইরে একটা কালো নারী মূর্তির আওয়াজ ওরা শুনতে পায়। সেই ডাক শুনেই নাকি ওরা একাই বাড়ি থেকে বেরিয়ে আসে, আর তারপরই ওই নারী মূর্তি অদ্ভুত ভঙ্গিতে নৃত্য করতে করতে দূরে চলে যেতে থাকে। তার পিছন পিছন ওই পুরুষ মানুষগুলো চলে যেতে থাকে। শম্ভুনাথের মুখ থেকে এমন আশ্চর্য কথাগুলো শুনে আমার রীতিমতো গায়ের রক্ত শূন্য হয়ে আসতে লাগলো। 9 জন বলি হলো ওই পিশাচিনীর হাতে। হে ভগবান, আমার নিজেকে যেন ভীষণ অপরাধী মনে হতে লাগলো। চোখ পেটে যেন কান্না বেরিয়ে আসতে লাগলো। নিজেকে এত অসহায় মনে হয়নি এর আগে কোনোদিনও।
কাল রাতে যে ওই পিশাচিনী শম্ভুনাথের ঘরেও এসেছিল, আমি আর সেই কথা তাকে বললাম না। বেচারা তখন ভীষণ ভয় পেয়ে যেত, তাহলে আর কি। শম্ভুই আমাকে বলল। এত কি ভাবছেন ঠাকুর মশাই? চলুন চলুন, লাশগুলো একবার দেখে আসি। না শম্ভু, তুমিই যাও, বুঝলে? এই মৃতদেহগুলিকে দেখে আমি আর মনের বোঝা বাড়াতে চাই না। আমি একটু সময় একা থাকতে চাই, এখানেই থাকতে চাই। আমার একটু ভাবার জন্য সময় চাই। আচ্ছা বেশ ঠাকুর মশাই, আমি তাড়াতাড়ি দেখে ফিরে আসছি। এরপর শম্ভুনাথ চলে গেল। আমি হাত মুখ ধুয়ে একাকী বাড়ির একটি নির্জন স্থানে এসে বসলাম। এরপর আমার সাথে যা যা এই কদিন হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব মেলাতে লাগলাম। হঠাৎ মাথায় একটা জিনিস বিদ্যুতের মতো খেলে গেল। আরে, কাল রাতের সেই পিশাচিনীর সাথে এই গ্রামের মন্দিরের সেই রক্তকণ্ঠী দেবীর অদ্ভুত মিল আছে না? তাহলে কি সেই রক্তকণ্ঠী দেবী আসলে পিশাচিনী? কিন্তু তা কি করে সম্ভব? নগেন ঠাকুর তো তাহলে এতদিনে তা জেনেই ফেলতো। আচ্ছা, নগেন ঠাকুর আবার সবটা জানেন তবুও চুপ করে আছেন, এমনটা নয় তো? না না, তা কি করে সম্ভব? কিন্তু প্রশ্ন হলো, এই নগেন ঠাকুরটা আসলে কে? মানে এতদিন তো এখানে আছি, কিন্তু ওর ব্যাপারে বিশেষ কিছু জানি না। আচ্ছা, শম্ভুনাথ ফিরুক, তারপর দেখি। ও এলে ওকেই জিজ্ঞেস করব। শম্ভুনাথ কিছুক্ষণ পরে ফিরে এলো। তখন আমি তাকে বললাম, তা শম্ভু, একটু বসো তো ভাই। আমাকে কিছু কথা খুলে বলো তো নগেন ঠাকুরের ব্যাপারে। যা যা জানো সব বলতে থাকো। কেন বলুন তো ঠাকুর মশাই, কিছু কি হয়েছে নাকি? আমি যে এসবের পেছনে নগেন ঠাকুরকে সন্দেহ করছি তা কিন্তু আর শম্ভুনাথকে বললাম না। আসলে এই গ্রামের সবার চোখে মুখে আমি নগেন ঠাকুরের জন্য একটা শ্রদ্ধা দেখেছি। তাই আমি যদি এখন নগেন ঠাকুরকে সন্দেহ করি, তাহলে এই গ্রামের লোক তখন আমাকেই বাঁকা চোখে দেখবে। দেখুন, এই গায়ের মধ্যে যদি সত্যি সজ্জন কোনো মানুষ থেকে থাকেন, তাহলে তিনি হলেন ওই নগেন ঠাকুর। আমি কেন, এই গোটা গ্রামের সমস্ত মানুষজন মন থেকে যদি কাউকে শ্রদ্ধা করে থাকে, তাহলে তিনি হলেন ওই নগেন ঠাকুর। আচ্ছা, উনি কত পুরুষ ধরে এখানে আছেন? না না, কোনো পুরুষ টুরুষ ধরে নয় মশাই। এই তো মাত্র 10-11 বছর হলো উনি এসেছেন এখানে। সে কি কথা? ও, এই কথাটা আগে বলনি কেন তুমি? আচ্ছা কেন বলুন তো, কিছু কি হলো নাকি? না না, কিছু হয়নি। তুমি শুধু আমায় একটা কথা বলো, নগেন ঠাকুরের আগে এই মন্দিরের পূজারী কে ছিলেন? কেউ নয় মশাই। পূর্বপুরুষের মুখে শুনেছি এই মন্দির নাকি হাজার হাজার বছর ধরে বন্ধ ছিল। এই নগেন ঠাকুরই তো প্রথমে এসে এই মন্দিরের দরজা খোলে। তারপর থেকেই উনিই তো প্রথমে এই মন্দিরে পূজা শুরু করেন। শম্ভুনাথে কি বলে? নগেন ঠাকুর এই গাঁয়েরই লোক নয়? এই মন্দিরে পুজো নগেন ঠাকুর শুরু করেন? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। এবার যে প্রশ্নটা করব একটু ভেবে উত্তর দিও কিন্তু, হ্যাঁ? আচ্ছা বলুন। এই গায়ে আজ থেকে যখন 2 বছর আগে ওই পিশাচিনীর আগমন হলো, তখন কি নগেন ঠাকুরের মধ্যে কোনো পরিবর্তন এসেছিল? কিছুক্ষণ চিন্তা করার পরে সোমনাথ বলল, আগে হ্যাঁ, একটা পরিবর্তন এসেছিল। আজ থেকে প্রায় 2 বছর আগে মন্দিরের সিঁড়িতে পা পিছলে যাওয়ার জন্য ওই নগেন ঠাকুরের ডান পাটা সারা জীবনের জন্য খোঁড়া হয়ে যায়। সেই থেকেই তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন, আর তারপর থেকেই ওই পিশাচিনীর আবির্ভাব হয় এই গ্রামের মধ্যে। ঠিক আছে শম্ভুনাথ, তুমি বাড়িতেই থাকো। আমার ফিরতে হয়তো রাত হয়ে যাবে। কালই অমাবস্যা। খবরদার, যাই হয়ে যাক না কেন, আমি আসার আগে অবধি বাড়ির বাইরে বেরোবে না। এই গায়ে তুমি এখন একমাত্র ব্যক্তি যার জন্ম হয়েছিল অমাবস্যা তিথিতে। তাই আজ যে করেই হোক তোমাকে অপহরণের চেষ্টা করা হবে।
নরবলির জন্য। তাই সাবধানে থাকবে আজ রাতটা। কিন্তু আপনি এখন কোথায় যাচ্ছেন? সব এসে বলবো, এখন সময় নেই, আমি আসছি। তা এই বলে আমি শম্ভুনাথের কাছ থেকে বিদায় নিয়ে সোজা চললাম শ্মশানে। তখন ভর দুপুর, এই শ্মশানটিও ফাঁকা ছিল। আমি এক মনে মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম। একটু পরেই হঠাৎ শ্মশানের আবহাওয়ার পরিবর্তন হতে থাকে। একটু পরে শ্মশানে এক দিব্য শক্তির আগমন হলো। মধুসুন্দরী দেবী আমার সামনে প্রকট হলেন। তিনি বললেন, চোখ খোল তারা, দেখ আমি এসেছি। মা, আমি পেয়েছি আসল অপরাধীর খোঁজ। আমার মন বলছে ওই নগেন ঠাকুরই এইসবের পেছনে দায়ী। কিন্তু মা, আমার কাছে এখনো অনেক জিনিস যে অস্পষ্ট। আপনি দয়া করে খুলে বলুন পুরোটা আমাকে। শোন তাহলে, ওই নগেন ঠাকুর আসলে নিজের যুবককালে তোর মতোই এক তন্ত্র সাধক ছিল। নিজের ওর আগে ঘর বাড়ি বউ বাচ্চা সবই ছিল, কিন্তু নিজের লালসার কারণে ও নিজের 10 বছরের বাচ্চা ছেলেকে এক ডাকিনীর সামনে বলি দেয় এবং ওর নিজের স্ত্রীকে হত্যা করে তার দেহের ওপর বসে সব সাধনা করে। সে কি, এতটা নিষ্ঠুর কি করে কেউ হতে পারে? ওর নিষ্ঠুরতা এখনো বাকি আছে রে তারানাথ। নিজের স্ত্রী পুত্রকে বলি দেওয়ার পর ওই তান্ত্রিক ডাকিনী তন্ত্রে সিদ্ধ হয়ে যায়। এরপর ও ঘুরতে ঘুরতে কিছু বছর আগে এই গাঁয়ে আসে, আর তখন ও ওই রক্তকণ্ঠীর মন্দিরটি আবিষ্কার করে। কিন্তু ওই মন্দির কখনোই বাইরে থেকে খোলা যায় না, ওই মন্দির ভেতর থেকেই খোলা যায়। ও ডাকিনীর সাহায্য নিয়ে ওই মন্দিরে প্রবেশ করার এক গুপ্ত পথ বের করে, আর তারপর সেই গুপ্ত সুড়ঙ্গ দিয়ে ও মন্দিরে প্রবেশ করে ওই অভিশপ্ত দেবী রক্তকণ্ঠীকে এক প্রাচীন পুঁথি পড়ে জাগ্রত করে। ওই প্রাচীন পুঁথিতে একটি জায়গায় 108 নরবলির উল্লেখ ওই তান্ত্রিক পায়। সেই থেকে তান্ত্রিক ভিন গাঁ থেকে মানুষ ধরে এনে বলি শুরু করে। কিন্তু মা, আপনি বললেন তান্ত্রিকটি নিজে গিয়ে মানুষ ধরে আনতো, কিন্তু এই গায়ে আসার পর থেকেই তো দেখছি ওই পিশাচিনী মানুষকে এসে নিজের পিছু পিছু ডেকে নিয়ে যায়। তান্ত্রিকটি ভয়ানক চালাক রে তারানাথ। ওই গায়ে পাকাপাকিভাবে বসবাস শুরু করার পর 7 বছর ধরে ভিন গাঁ থেকে অমাবস্যাতে জন্মানো মানুষদের ধরে এনে ওই মন্দিরে বলি দিত এবং সেই রক্ত ওই দেবী পান করত, আর মানুষগুলোর মাথা ওই তান্ত্রিক ভোগ হিসেবে নিজে খেত। কি বলছেন ঠাকুর মশাই? ওই তান্ত্রিক বলি হওয়ার পর মানুষগুলোর মাথা খেত? এই যুগে দাঁড়িয়েও সত্যি কি তা বিশ্বাসযোগ্য? আপনি বলুন। তোমরা অঘরী সাধুর নাম শুনেছ? হ্যাঁ শুনেছি, ওরা তো শিব ভক্ত নাকি? আজও অঘরীরা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে শ্মশানে থাকে, আর শ্মশানে কোনো মরা এলে তার কাঁচা মাংস খায়। আর আমি যে ঘটনা বলছি তা তো বহু বছর আগের। তাহলে তখন কোনো তান্ত্রিকের পক্ষে মানুষের মাথার মাংস খাওয়া এমন কি শক্ত কাজ? এই কিশোরী, দাঁড়াও না। ঠাকুর মশাই, আপনি বলা শুরু করুন। এরপর মধুসুন্দরী দেবী আর কি বললেন? আচ্ছা বেশ, শোনো তাহলে। এরপর মধুসুন্দরী দেবী বললেন, এরপর ঠিক 2 বছর আগে ওই তান্ত্রিক হঠাৎই মন্দিরের সিঁড়ি থেকে পড়ে যায় এবং ওর একটি পা খোঁড়া হয়ে যায়। ফলস্বরূপ সে আর কাউকে অপহরণ করার অবস্থায় থাকে না এবং মাত্র একবার দেবীর ভোগ দিতে অসফল হয়। কিন্তু এই অভিশপ্ত দেবী মানুষের রক্তের স্বাদ ততক্ষণে পেয়ে গিয়েছিল। তান্ত্রিক অকেজো হয়েছে তো কি হয়েছে, সে নিজেই এবার থেকে তার শিকার ধরতে চলে যায়
আর অমাবস্যার ঠিক 1 সপ্তাহ আগে সে একটি করে অমাবস্যাতে জন্মানো মানুষদের ধরে আনতো, আর ঠিক অমাবস্যার মধ্যরাতে সেই তান্ত্রিক ওই মানুষগুলোকে বলে দিত। এইভাবে মোট 107 জন মানুষ ওই তান্ত্রিক আর অভিশপ্ত দেবীর হাতে মারা যায়। আর শম্ভুনাথ ছিল 108তম ব্যক্তি, কিন্তু এক দৈব যোগে আজ থেকে 5 দিন আগে তুই তাকে উদ্ধার করিস। এই হলো পুরো ব্যাপার। দেবী, সবই বুঝলাম, এবার দয়া করে কি করলে ওই পিশাচিনীকে আটকাতে পারবো বলে দিন। যেই বট গাছটার ওপরে সেদিন তুই 4টে শকুনকে দেখেছিলি, ওর শেকড় ধরে সোজা এগিয়ে যাবি। কিছুক্ষণ পর দেখবি একটা বড় সুড়ঙ্গ তৈরি হয়েছে 2টো বড় অশ্বত্থ গাছের ফাঁকে। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাবি। ওই সুড়ঙ্গ শেষ হয়েছে ঠিক মন্দিরের ভেতরের গর্ভগৃহে, আর ওই সুড়ঙ্গের মধ্যেই মাটি খুঁড়লে তুই সেই আদি পুঁথি সংগ্রহ করবি, আর তারপর যজ্ঞ শুরু করিস। ওই পুঁথির একটি অংশে ওই দেবীকে মন্দিরে আবদ্ধ করার মন্ত্র লেখা আছে। এরপর জোরে জোরে এক নিঃশ্বাসে ওই মন্ত্র পড়ে যাবি। তারপর তোর যজ্ঞ ও মন্ত্রপাঠ সম্পন্ন হলেই ওই দেবী চিরতরে আবদ্ধ হয়ে যাবে ওই মন্দিরে। এই বলেই দেবী অদৃশ্য হয়ে গেলেন। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমি তাড়াতাড়ি শম্ভুনাথের ঘরের উদ্দেশ্যে যেতে লাগলাম একটা হেডকিন নিয়ে আসার জন্য। আজ রাতেই আমি ওই পুঁথি উদ্ধার করতে যাব। শম্ভুনাথের ঘরে আমি যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আমি যখন তার বাড়ির উঠোনের কাছাকাছি এলাম তখন দেখলাম শম্ভুর বউ চিন্তাগ্রস্ত হয়ে আমাকে দেখতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। আচ্ছা ঠাকুরমশাই, উনি কি আপনার সাথে ছিলেন এতক্ষণ? কই না তো, শম্ভু কোথায়? সে কি, নগেন ঠাকুরের চালা ন্যাবলা এসে তো ওকে ডেকে নিয়ে গেল। আপনি নাকি মন্দিরে আছেন, ওকে নাকি ডেকে পাঠিয়েছেন। সর্বনাশ! ইস, আমার আগেই শম্ভুকে সাবধান করা উচিত ছিল। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আচ্ছা আরতি, তুমি এক কাজ করো, তুমি আমাকে তাড়াতাড়ি একটা হেডকিন দাও তো। আহা, প্রশ্ন করো না, তাড়াতাড়ি আনো, সময় নেই। আমি তাড়াতাড়ি আরতির হাত থেকে হেডকিনটা নিয়ে প্রায় ছুটতে ছুটতে চললাম সেই বট গাছটার কাছে। সেখানে পৌঁছেই তার শেকড় ধরে সেই 2 অশ্বত্থ গাছ দুটির মাঝে সৃষ্টি সুড়ঙ্গের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে প্রবেশ করলাম। এরপর অনেকটা চলার পরে ওই সুড়ঙ্গটা গভীর হয়ে অবশেষে একটা জায়গায় থামলো। আমি হেডকিনটা উঁচিয়ে আশপাশটা দেখছি। চারিদিকে নানান জায়গায় মানুষের ধড়বিহীন দেহ পড়ে আছে। কোনোটার শুধুই কঙ্কাল, আবার কোনোটা 1 মাসের তরতাজা লাশ। কিন্তু সব কটা দেহ কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। অমনি দেখলাম একটু দূরে অন্ধকারে 4 জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ঠিকরে উঠলাম। হেডকিনটা আর একটু দম বাড়িয়ে উঁচে ধরলাম। দেখি সেদিনের শকুনগুলো আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই রাত বিরেতে এমন বিনা নিমন্ত্রণে আগত অতিথিকে তারা মোটেও ভালো চোখে দেখেনি। হেডকিনের আলো দেখতে পেয়ে তারা একটু ভয় পেয়ে চিৎকার করতে করতে সুড়ঙ্গের মুখ থেকে বেরিয়ে যেতে লাগলো। একটু খেয়াল করে দেখি মাথার উপরে একটা ঢাকনা ধরনের আছে। ওটা সরিয়েই বুঝি গর্ভগৃহে প্রবেশ করা যাবে। আমি তখন ঠিক মন্দিরের নিচে ছিলাম। আমার মাথার ওপরের ওই পিশাচিনীর মূর্তিটি আছে। হঠাৎই ওপর থেকে কাদের যেন কথা বলার শব্দ শোনা গেল। কি রে ন্যাপলা, ভালো করে হাত পা বেঁধে রেখেছিস তো বাবা জীবনের? হ্যাঁ কর্তা, উফ, আপনার কি বুদ্ধি। ওকে গিয়ে বলি যে ওই তারানাথ তান্ত্রিক মন্দিরে ডেকে পাঠিয়েছে। ব্যাস, তাই শুনে কি তাড়াতাড়ি না এসে গেল।
নে কাল রাতেই একে বলি দেব। বলির সব সরঞ্জাম প্রস্তুত করিস। বুঝলাম ওপরে নিশ্চয়ই ওরা শম্ভুকে হাত পা মুখ বেঁধে ফেলে রেখে দিয়েছে, আর শম্ভু গো গো করে তখন কিছু একটা বলার চেষ্টা করছিল। আমি আর দেরি না করে যত আস্তে করে সম্ভব একটা খুরপা দিয়ে মাটি তুলতে লাগলাম। একটুখানি মাটি ওঠানোর পর হঠাৎ দেখি খুরপাটা কিসে যেন একটা ধাক্কা লাগলো। এর করেই দেখি কাপড়ে মোড়া একটা পুঁতি। আমি তাড়াতাড়ি সেটাকে নিয়ে যেই রাস্তা থেকে এসেছিলাম সেই রাস্তা ধরে আবার ফিরে গেলাম। সে কি, আপনি শম্ভুনাথকে ওইভাবে ছেড়ে পালিয়ে গেলেন? এটা জানো না, সেটা নিয়ে মেলা প্যাচ প্যাচ করো না তো। যত সব, তুমি যদি বারবার এভাবে আমাকে গল্পের মাঝে থামাতে থাকো তাহলে কিন্তু আমি আর তোমাদের কিছুই শোনাবো না, বলে রাখলাম। এই রে, এসে গতিক সুবিধের নয় মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে উঠলাম, আরে ঠাকুরমশাই, আপনি কিশোরীটার কথায় খারাপ ভাববেন না, ও তো জানেন ওরকমই। এই কিশোরী, এবার থামো তুমি। সেই শুরু থেকেই ঠাকুরমশাইকে এটা ওটা প্রশ্ন করে জ্বালিয়ে মারছো। আর নয়, এবার থামো। নিন নিন ঠাকুরমশাই, আপনি শুরু করুন। আচ্ছা বেশ, তো এরপর আমি বহু যুগের সেই পুরনো পুঁথিটি উদ্ধার করে তা নিয়ে সোজা চলে গেলাম শম্ভুনাথের বাড়ি। সেখানে পৌঁছলে তার বউ আমাকে দেখতে পেয়ে বলল, সে কি ঠাকুরমশাই, আমার স্বামী ফেরেনি আপনার সঙ্গে? উনি কোথায় ঠাকুরমশাই? তুমি চিন্তা করো না আরতি, তোমার স্বামী একদম ঠিক আছে। আমি আজ রাতে কিছু খাবো না, আমাকে সারা রাত জেগে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আচ্ছা, কাল সকাল হলে না আমি তোমাকে একটা ফর্দ দেব, সেই মাপেই তোমাকে বেশ কিছু সামগ্রী বাজার থেকে আনতে হবে, কারণ ওই সামগ্রীতে আমি কাল রাতে যজ্ঞে বসবো। আচ্ছা ঠাকুরমশাই। এরপর আমি সারা রাত ধরে ওই নিষিদ্ধ পুঁথি পড়তে থাকি। আহা ভগবান, ওই পুঁথির মধ্যে কি লেখা ছিল জানো? গোটা ভারতবর্ষ জুড়ে নানান অপদেবী দেবীর আস্থানা হদিস, কিভাবে তাদের মন জয় করতে হবে, কে কি ক্ষমতা তান্ত্রিক তাহলে লাভ করবে, এই সব কিছু। কতই নাম না জানা অপদেবীর নাম সেদিন জেনে গেছিলাম, তার আর কি বলবো। পরদিন সকালবেলা আমি শম্ভুর বউকে যজ্ঞের একটা লম্বা ফর্দ ধরিয়ে দিই। এই যেমন ঘি, জবা ফুল, আর নিম কাঠ, আম পাতা, বেলপাতা, আরও যা যা লাগে আর কি সব। আর যেগুলো খুঁজে পাবে না, এই যেমন কালো বিড়ালের লেজের চুল, তারপরে ধরো তোমার ওই নিম গাছে বসে থাকা মানে বাসা করে থাকা কাকের ডিম, আরও এরকম কিছু জিনিস যেগুলো পাবে না। এইসব খুঁজতে খুঁজতেই সন্ধ্যা হয়ে গেছিল। এরপর আমি যজ্ঞে বসলাম। প্রথমটায় যজ্ঞে ঘৃতাহুতি দেওয়ার সাথে সাথেই দেখি যজ্ঞের আগুন দপদপ করে জ্বলে উঠল। এরপর যজ্ঞ যখন ঠিক মাঝপথে হঠাৎই গোটা আকাশ জুড়ে যেন মেঘ জমে উঠল, আর আশেপাশে হঠাৎ করে কেমন যেন প্রবল ঝড় শুরু হলো। যজ্ঞের আগুন ধীরে ধীরে কমে আসতে লাগলো। আমার মনটা তখন বড্ড কু ডাকতে লাগলো, কারণ এই আগুন একবার নেভা মানেই তো সর্বনাশ। এরপরই হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে এক পৈশাচিক নারী কণ্ঠ ভেসে আসতে লাগলো। ওই আওয়াজ শুনে আমার তো রীতিমতো থরহরিকম্প হওয়ার জোগাড় হলো। এরপর দেখলাম আমার যজ্ঞকুণ্ডের ঠিক সামনে এক দৈত্যের মতো বিভৎস দর্শনা অভিশপ্ত রক্তকণ্ঠী পেশাচি নিয়ে এসে দাঁড়িয়েছে। সে প্রবল আক্রোশে আমার দিকে জল জল চোখ নিয়ে তাকিয়ে আছে। আমি তো ভয়ে মনে মনে মধুসুন্দরী দেবীকে আবার স্মরণ করতে শুরু করলাম। এরপর দেখি যজ্ঞের আগুনের তেজ আবার বাড়তে শুরু করেছে। অবশেষে যজ্ঞটি প্রায় সুসম্পন্ন হয়েছে।
এরপর আমি সেই প্রাচীন পুঁথিতে পড়া শুরু করলাম। এ প্রাচীন দেবী রক্তকণ্ঠী, এই পৃথিবী আর তোমাকে চায় না। তুমি দেবতাদের অভিশাপে আজ এই পিশাচিনীতে পরিণত হয়েছ। যাও দেবী, নিজের মন্দিরে ফিরে যাও আর ঘুমিয়ে পড়ো, যতদিন না তোমার কোনো যোগ্য তন্ত্র সাধক আবার তোমার ঘুম ভাঙাচ্ছে। এই বলে তারানাথ থামল। আমি আর কিশোরী এক মনে তার গল্প শুনে যাচ্ছিলাম। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, তারপর কি হয়েছিল? ওই পিশাচিনী কি চলে গিয়েছিল? হ্যাঁ, পিশাচিনী আবার মন্দিরে আবদ্ধ হয়ে গেছিল, আর সম্পূর্ণ পরের দিন বাড়ি ফিরে এসেছিল। আচ্ছা ঠাকুরমশাই, সেই তান্ত্রিক নগেন ঠাকুর আর তার চেলার কি হয়েছিল শেষে? নগেন ঠাকুর সেই রাতে ওই পিশাচিনীর দ্বারা হত্যা হয়েছিল। আসলে বইটিতে লেখা ছিল যে দেবীকে যে ভোগ চড়াতে যদি কোনো তান্ত্রিক কোনো কারণে অসফল হয়, তাহলে ওই তান্ত্রিকটি ওই দেবীর হাতেই মারা যাবে। আর পরে শোনা যায় ওই চেলাটি মনে হয় সেদিন রাতেই ওই গাঁ ছেড়ে পালিয়েছিল। আচ্ছা, শেষ প্রশ্ন বলছি, ওই অভিশপ্ত দেবী আসলে কে ছিলেন বলুন তো? না হে, সেটি তো বলা যাবে না। মধুসুন্দরী দেবীর বারণ আছে যে। আচ্ছা ঠাকুর মশাই, ওই নিষিদ্ধ পুঁথিটি কোথায় আছে এখন? ওটা এখনো আমার কাছেই আছে। তা কি হে কিশোরী, দেখবে নাকি ওই পুঁথিটা? আপনারা এতক্ষণ শুনছিলেন 108 নরবলি গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পটি পরিচালনায় ছিলেন কাকসৈন্য পুষ্পেন্দু ঘরামি। গল্পের মুখ্য চরিত্র তথা তারানাথের ভূমিকায় ছিলেন আকাশ বিশ্বাস। ওনাকে টিম কাকসেনার তরফ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের চ্যানেলের প্রধান উপদেষ্টা হিসাবে পাশে থাকার জন্য। গল্পের দুই তারানাথ ও শম্ভুনাথের চরিত্রে ছিলেন কাকসৈন্য আকাশ, কৃষ্ণেন্দু ও পুষ্পেন্দু। বিভূতির চরিত্রে কাকসৈন্য রুদ্রাক্ষ, কিশোরী ও নগেন ঠাকুরের চরিত্রে কাকসৈন্য সৌরভ, মধুসুন্দরী দেবীর চরিত্রে কাকসৈন্য সমর্পিতা ও অন্যান্য চরিত্রে মোনালিসা, ঈশিতা, বিশ্বজিৎ, শান্তনা, নেহা, পল্লব, স্বপ্নাশিস এবং দেবজিৎ। গল্পের এডিটিং ও মিউজিক এফেক্টে কাকসৈন্য কৃষ্ণ প্রসাদ বেরা এবং সৌগত দাস। পোস্ট প্রোডাকশন সৈকত রায়। গল্পের সাউন্ড এফেক্ট সংগ্রহে কাকসৈন্য সৌগত ও দিবাকর। গল্পের পোস্টার ডিজাইনিংয়ে কাকসৈন্য সৈকত রায়। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসবো আরও একটি নতুন গল্প নিয়ে। আর এর পর থেকে কোথাও কাক দেখলে ভাববেন আমরা আপনার উপর নজর রাখছি। সবাইকে কাক রাত্রি।